শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। যে সমস্ত ছাত্রছাত্রী বিএস টিউটোরিয়াল রেগুলার ফলো করো এবং সেমিস্টার 3তে পড়ছো, তারা ইতিমধ্যেই জানো যে আমরা প্রতি সপ্তাহের বুধবার এবং শনিবার ক্লাস 12-এর বায়োলজির ক্লাসগুলো নিয়ে আসছি। তো সেই মতো আজ শনিবার আমরা বায়োলজি পড়ব, যেখানে ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টার অর্থাৎ সেমিস্টার 3-র ফার্স্ট চ্যাপ্টার সেক্সুয়াল রিপ্রোডাকশান ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টের অলরেডি একটি ভিডিও লেসন আপলোড হয়ে গেছে। আজকে আমরা সেকেন্ড ভিডিওতে কি দেখব না, সেকেন্ড ভিডিওতে স্ত্রী জননতন্ত্র অর্থাৎ গাইনোসিয়াম, তার স্ট্রাকচার এবং তার পরবর্তী যে সমস্ত টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো আলোচনা করব। যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমরা একটার পর একটা ভিডিও লেসনের মাধ্যমে তোমাদের পুরো সিলেবাস কভার করব এবং তারপরে পর্যাপ্ত প্র্যাকটিস ভিডিও কিন্তু নিয়ে আসছি। তো আর দেরি না করে চলো ক্লাস শুরু করা যাক। তো দেখো, এর আগের দিন আমরা অ্যান্ড্রোসিয়ামের গঠন পড়েছিলাম, আজ গাইনোসিয়াম থেকে পড়ব। গর্ভপত্র বা স্ত্রী স্তবক যেটাকে আমরা বলি, গাইনোসিয়াম হলো ফুলের স্ত্রী জননাঙ্গ, তোমরা জানো। এবং এটি একটি গর্ভপত্র যুক্ত হতে পারে, দুটি গর্ভপত্র যুক্ত হতে পারে, তিনটি যুক্ত হতে পারে এবং চারটি গর্ভপত্র যুক্ত হতে পারে। গর্ভপত্র কি না, সাধারণত তিনটি অংশের সমন্বয়ে গঠিত হয়ে থাকে গর্ভপত্র। একটি কি না, গর্ভমুণ্ড, এরকম গর্ভমুণ্ড, তারপরে গর্ভদণ্ড এবং গর্ভাশয় বা ডিম্বাশয়। কি কি না, এটা হচ্ছে গর্ভমুণ্ড বা বলা হয় স্টিগমা। তারপরে সেকেন্ড হচ্ছে স্টাইল বা গর্ভদণ্ড, গর্ভদণ্ড বা স্টাইল, এবং এটা হচ্ছে ওভারি বা ডিম্বাশয় বা গর্ভাশয়, ডিম্বাশয় বা যাকে বলা হয় ওভারি। এই তিনটি অংশের সমন্বয়ে একটি গর্ভপত্র গঠিত হয়। এরকম একটি গর্ভপত্র থাকলে তখন তাকে বলা হবে মনোকার্পেলারি গাইনোসিয়াম। যদি দুটো থাকে তখন তাকে বলা হবে বাইকার্পেলারি গাইনোসিয়াম। তিনটা থাকলে অবশ্যই ট্রাইকার্পেলারি, এবং যদি তিনের অধিক থাকে তখন তাকে বলা হয় মাল্টিকার্পেলারি গাইনোসিয়াম। যেরকম জবা ফুলের ক্ষেত্রে 5টি গর্ভপত্র থাকে। গর্ভপত্র যখন মুক্ত অবস্থায় থাকে, যেরকম এরকম যে গর্ভপত্রগুলো রয়েছে এগুলো যদি মুক্ত অবস্থায় থাকে, একাধিক গর্ভপত্র হতে পারে, এগুলো যদি মুক্ত অবস্থায় থাকে, যুক্ত অবস্থায় না থাকে, তখন তাকে বলা হবে অ্যাপোকার্পাস। যেরকম চাঁপা ফুলের ক্ষেত্রে লক্ষ্য করা যায় বা রেনানকুলাস ফুলের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আবার গর্ভপত্রগুলি যখন পরস্পর সংলগ্ন থাকে মানে যুক্ত অবস্থায় থাকে, তখন তাকে বলা হচ্ছে সিনকার্পাস। যেরকম দেখো এখানে যে গর্ভপত্রগুলো রয়েছে, এই গর্ভপত্রগুলো কিন্তু সংযুক্ত অবস্থায়, এগুলো সবগুলো এক জায়গায় সংযুক্ত হয়ে গেছে। এইরকম যদি সংযুক্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হচ্ছে সিনকার্পাস। জবা ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তারপরে রঙ্গনের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে দেখো নেক্সট হচ্ছে কি, অ্যাপোকার্পাস এবং সিনকার্পাসের মধ্যে পার্থক্য। অ্যাপোকার্পাস কি, অ্যাপোকার্পাস মানে অলরেডি বললাম যে মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ গর্ভপত্রগুলো পরস্পর কিন্তু মুক্ত অবস্থায় অবস্থান করে। সিনকার্পাস হচ্ছে গর্ভপত্রগুলো পরস্পর সংলগ্ন মানে যুক্ত অবস্থায় অবস্থান করে। অ্যাপোকার্পাস হচ্ছে আদিম প্রকৃতির হয়, প্রিমিটিভ প্রকৃতির হয়, আর সিনকার্পাস হচ্ছে অবশ্যই অ্যাডভান্স বা আধুনিক প্রকৃতির একটি গঠন। মুক্ত গর্ভকেশর বা অ্যাপোকার্পাসের ক্ষেত্রে ডিম্বাশয় তোমার ইউনিলকিউলার বা একটি মাত্র ডিম্বক দ্বারা গঠিত হয়, কিন্তু সিনকার্পাসের ক্ষেত্রে একাধিক ডিম্বকের সমন্বয়ে গঠিত হয়। নেক্সট হচ্ছে, যেহেতু একটি ডিম্বক থাকে তার মানে অবশ্যই প্লাসেন্টা বা অমরা একটা থাকবে, কিন্তু সিনকার্পাসের ক্ষেত্রে অমরা অবশ্যই একাধিক থাকবে। উদাহরণ মনে রাখবে চাঁপা আর এক্ষেত্রে জবা। এরপরে চলে আসো গর্ভাশয়ের অংশ। এক্ষুনি বলেছিলাম যে গর্ভাশয়ের 3টি অংশ রয়েছে, এই দেখো 3টি হচ্ছে, একটা হচ্ছে গর্ভমুণ্ড, এই অংশটা হচ্ছে গর্ভমুণ্ড, তারপরে গর্ভদণ্ড বা স্টাইল, তারপরে স্টিগমা বা ওভারি, এই 3টি অংশ রয়েছে। স্টিগমা বলছে ওভারি বা ডিম্বাশয়, এই 3টি অংশ রয়েছে। প্রথমে চলে আসো হচ্ছে স্টিগমা কি। স্টিগমা হচ্ছে গর্ভকেশরের ডিস্কের মতো মুক্ত প্রান্ত। কোন প্রান্তটা? এই যে প্রান্তটা, এই মুক্ত প্রান্তটাকেই বলা হচ্ছে স্টিগমা বা গর্ভমুণ্ড। কোনো ফুলের এই অ্যান্থার থেকে বা পরাগধানী থেকে যখন এখান থেকে যে পরাগ রেণুগুলো উৎপন্ন হয়, এই পরাগ রেণুগুলো কিন্তু বিভিন্ন বাহকের মাধ্যমে হতে পারে, বা যদি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হয় তাহলে ওই ফুল থেকে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় এই পরাগ রেণুগুলো।
এবং এই পরাগরেণুকে ধারণ করে কি বা আবদ্ধ করে এই গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ডের মধ্যে এই পরাগরেণুগুলো এসে এইভাবে পড়ে, যে কোনো ফুলের হতে পারে, কিন্তু একই ফুলের হলে তবেই সেটা তোমার নিষেকে অংশগ্রহণ করবে পরবর্তীকালে। এই গর্ভমুণ্ড তাই কেমন কেমন হয় না, অবশ্যই এটা আঠালো হয় যাতে পরাগরেণুটাকে আবদ্ধ করতে পারে। নেক্সট হচ্ছে গর্ভদণ্ড। এটা হচ্ছে গর্ভমুণ্ড এবং ডিম্বাশয়ের মাঝের অংশ, অর্থাৎ এটা হচ্ছে গর্ভমুণ্ডের অংশ যেটা বললাম, এটা তো অলরেডি গর্ভমুণ্ডের অংশ বলে বললাম এটা। তারপরে এই জায়গা থেকে ডিম্বাশয় পর্যন্ত এই যে দণ্ডাকার অংশটা রয়েছে এটাকে বলা হয় স্টাইল বা গর্ভদণ্ড। এবং সব শেষে নিচের দিকে দেখো থ্যালামাসের উপরে অবস্থিত এই অংশটাকে, স্ফীত অংশটাকে বলা হচ্ছে ডিম্বাশয়। থ্যালামাস এর নিচে অবশ্যই এরকম থ্যালামাস থাকবে, পুষ্পাক্ষ যাকে বলা হয়, তার ওপরে অবস্থান করে এই ডিম্বাশয়গুলো। এবং এই ডিম্বাশয়ের মধ্যে কি থাকে না, ডিম্বক থাকে, যার মধ্যে এমব্রায়োসেক থাকে, যার মধ্যে নিষেক প্রক্রিয়াটি সম্পন্ন হয়। স্ত্রীস্তবক বা গর্ভকেশরের কাজ কি না, গর্ভকেশরের অবশ্যই গর্ভমুণ্ড রয়েছে, যেটা পরাগধানী থেকে নির্গত যে পরাগরেণু সেগুলোকে ধারণ করে। সেকেন্ড হচ্ছে গর্ভকেশরের গর্ভপত্রের অন্তর্গত ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক সৃষ্টি হয়, যা ভ্রূণস্থলীর মধ্যে স্ত্রী গ্যামেট উৎপন্ন করে। অর্থাৎ এই যে ডিম্বক বা ওভিউল যেটাকে বলা হয়, এই ডিম্বকের মধ্যেই কিন্তু ডিম্বাণু উৎপন্ন হয়। 3 নম্বর হচ্ছে স্ত্রীস্তবক মধ্যস্থ ডিম্বাশয় এবং ডিম্বক নিষেকের ফলে ফল এবং বীজ গঠন করে। অর্থাৎ এই যে ডিম্বাশয় যেটা রয়েছে, এই ডিম্বাশয় পরবর্তীকালে নিষেকের পরে কিসে পরিণত হয়, এটা ফলে পরিণত হয়। আর এই ডিম্বকটা কিসে পরিণত হচ্ছে, ডিম্বকটা কিন্তু বীজে পরিণত হচ্ছে। তাহলে ডিম্বাশয় ফলে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয়। এই হচ্ছে তোমার স্ত্রীস্তবক। পুংস্তবক এবং স্ত্রীস্তবকের মধ্যে পার্থক্য কি না, অবশ্যই পুংস্তবক তোমার ফুলের তৃতীয় স্তবক, একলিঙ্গ ফুলের ক্ষেত্রে সর্বশেষ স্তবক, আর যদি উভলিঙ্গ ফুল হয় অবশ্যই তারপরে গাইনোসিয়াম রয়েছে। স্ত্রীস্তবকের ক্ষেত্রে এটা হচ্ছে চতুর্থ স্তবক এবং একলিঙ্গ ফুলের ক্ষেত্রে এটা হচ্ছে সর্বশেষ স্তবক। পুংস্তবকের মধ্যে পুংকেশর থাকে এবং যেখান থেকে পরাগরেণু উৎপন্ন হয়। আর স্ত্রীস্তবকের প্রতিটি অংশ বা এককের নাম হচ্ছে গর্ভপত্র। গর্ভপত্র বা কার্পেল দ্বারা স্ত্রীস্তবক বা গাইনোসিয়াম গঠিত হয়। পুংস্তবকে দুটো অংশ থাকে, এরকম একটা পরাগধানী থাকে এবং একটা ফিলামেন্ট বা পুংদণ্ড থাকে। গর্ভকেশরে 3টি অংশ থাকে, যেটা বললাম এই যে 3টি অংশ, অর্থাৎ গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং ডিম্বাশয় বা গর্ভাশয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পুংরেণু এবং ডিম্বাণু। পুংকেশরের পরাগধানীতে হ্যাপ্লয়েড পুংরেণু উৎপন্ন হয় বা পরাগরেণু উৎপন্ন হয়। স্ত্রীস্তবকের ক্ষেত্রে ডিম্বাশয়ের মধ্যে হ্যাপ্লয়েড ডিম্বাণু গঠিত হয়। পুংস্তবকের কাজ কি না, পরাগধানীতে শুধুমাত্র পরাগরেণু সৃষ্টি হয়, কিন্তু স্ত্রীস্তবকের মধ্যে গর্ভাশয়ে ডিম্বক ছাড়াও সহকারী কোষ, নির্ণীত নিউক্লিয়াস এবং প্রতিকর্ষক সমষ্টি সৃষ্টি হয়। অর্থাৎ আমরা যখন একটা এমব্রায়োস্যাকের গঠন পড়ব বা ওভিউলের যখন গঠন পড়ব তখন এই গঠনগুলো আমরা দেখতে পাবো। এই হচ্ছে কয়েকটা পার্থক্যগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এরপরে আমরা দেখব ডিম্বক বা ওভিউল কি না। ওভিউল একটু আগেই আমি বললাম যে দেখো এই যে ডিম্বাশয়ের মধ্যে থাকে ডিম্বক এবং এটা নিষেকের পরে কিসে পরিণত হয় না, বীজে পরিণত হয়। ওভিউলের যদি ডেফিনেশন দেখি তাহলে ডিম্বত্বক দ্বারা আবৃত থাকবে, অর্থাৎ ওভিউলের বাইরে যে আবরণটা থাকে তাকে বলা হয় ডিম্বত্বক। এবং অপরিপক্ক মেগাস্পোরাঞ্জিয়াম বলা হচ্ছে। কেন অপরিপক্ক মেগাস্পোরাঞ্জিয়াম বলা হচ্ছে না, এর মধ্যেই কিন্তু মেগাস্পোর বা স্ত্রীরেণু উৎপন্ন হয়, তাই মেগাস্পোরাঞ্জিয়াম বলা হচ্ছে। এর গঠনটা যদি আমরা দেখি তোমার ডিম্বকের গঠন, তাহলে কি কি অংশ দেখতে পাবো, অবশ্যই ডিম্বক রন্ধ্র বা ফিউনিকুলাস। সেকেন্ড হচ্ছে ডিম্বক নাভি বা হাইলাম। থার্ড হচ্ছে চালাজা বা ডিম্বক মূল। আর তারপরে হচ্ছে ইন্টিগুমেন্টস বা ডিম্বত্বক, তারপরে ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল, তারপরে নিউসেলাস বা ভ্রূণপোষক এবং সবশেষে ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এমব্রায়োস্যাক। চলে আসো একটু গঠনটা দেখে নিই। গঠনটা কি না, গঠনটা হচ্ছে ডিম্বক রন্ধ্র থাকে, এই যে রন্ধ্রটা দেখতে পাচ্ছ পুরো এটা একটা ডিম্বকের গঠন। এই উপরের দিকে যে রন্ধ্রটা রয়েছে এটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র বা ফিউনিকুলাস।
ডিম্বক রন্ধ্রের পরে সেকেন্ড অংশটা হচ্ছে হাইলাম বা ডিম্বক নাভি। এটা হচ্ছে ডিম্বক এবং ডিম্বক মূলের মধ্যে সংযোগ রক্ষা করে। অ্যাকচুয়ালি হাইলাম ডিম্বক নাভি এই জায়গাটা একটু ভুল দেওয়া আছে ছবিতে, এটা ঠিক করে নেবে যাদের কাছে সাঁতরার বই রয়েছে। এই অংশটাতে ডিম্বক মূল এবং তারপরে ডিম্বক নাভি অবস্থান করে, অর্থাৎ এই জায়গায় হচ্ছে ডিম্বক, অ্যাকচুয়ালি এই অঞ্চলটা হচ্ছে ডিম্বক নাভি, আর এই দিকের অংশ, এই অংশটাকে আমরা বলবো ডিম্বক মূল, এটাকে বলা হবে ডিম্বক মূল। আচ্ছা, এছাড়া কি থাকে, ডিম্বক আবরণী থাকে, এই যে এটা বাইরের আবরণী ভিতরের আবরণী, তার মানে এটা হচ্ছে এই আবরণীটাকে বলা হচ্ছে আউটার ইন্টিগুমেন্ট, এটাকে বলা হচ্ছে আউটার ইন্টিগুমেন্ট, এবং এই আবরণীটাকে বলা হচ্ছে ইনার ইন্টিগুমেন্ট। এবং এই যে একটু ইয়েলোইশ কালারের গঠনটা দেখতে পাচ্ছ, এই কোষগুলো, এগুলো হচ্ছে নিউসেলাস বা ভ্রূণ পোষক কলা। এইগুলো, এই নিউসেলাস কি করে, পুষ্টি প্রদান করে। কাকে পুষ্টি প্রদান করে? এর মধ্যে এই যে সবুজ রঙের অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী, এই ভ্রূণস্থলীকে পুষ্টি প্রদান করে। তাহলে মোটামুটি আমরা যদি ভালো করে দেখি, তাহলে এই যে অংশগুলো, এই অংশগুলো প্রথম হচ্ছে ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল, তারপরে এটা হচ্ছে আউটার ইন্টিগুমেন্ট, একটু ডিপ কালারে, ডিপ ব্রাউন কালার রয়েছে, তার ভেতরের দিকটা হচ্ছে ইনার ইন্টিগুমেন্ট, এবং তার ভিতরে রয়েছে নিউসেলাস বা ভ্রূণ পোষক কলা। এগুলো কিন্তু প্রত্যেকটি ডিপ্লয়েড। এরপরে এর ভেতরে এই অংশে থাকে কি না, এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী। এই ভ্রূণস্থলী যেটা রয়েছে, সেই ভ্রূণস্থলীর গঠনটা দেখি না, ভ্রূণ পোষক কলার মধ্যে বৃহৎ থলির মতো অংশ, যার মধ্যে বিভিন্ন নিউক্লিয়াসগুলি অবস্থান করে, তাকে ভ্রূণস্থলী বা ভ্রূণাধার বলা হয়। এখানে 8টি নিউক্লিয়াস থাকে এবং 7টি কোষ থাকে। মনে রাখবে, এখানে নিউক্লিয়াসের সংখ্যা যদি বলা হয় তাহলে 8 নিউক্লিয়াস বাট 7 সেল। কোষ থাকে 7টি কিন্তু নিউক্লিয়াস থাকে 8টি। এই যে ডিম্বক রন্ধ্র রয়েছে, ডিম্বক রন্ধ্রের দিকে যে বড় এই নিউক্লিয়াসটা থাকে, এটাকে বলা হয় ডিম্বাণু বা এগ। এবং দেখো তার দুদিকে দুটি, এই যে এইটা এবং এটা হচ্ছে সহকারী কোষ বা সিনার্জিড। এই এগ এবং সিনার্জিডকে একত্রে বলা হয় গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস, গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস বলা হয়। এবং ঠিক অপোজিট সাইডে, অর্থাৎ চালাজা প্রান্ত বা ডিম্বক মূলের দিকে 3টি এরকম নিউক্লিয়াস থাকে, একে বলা হয় প্রতিপাদক কোষ সমষ্টি। 3টি কোষ বা নিউক্লিয়াস থাকে, তাকে বলা হয় প্রতিপাদক কোষ সমষ্টি। এবং এই মাঝের যে বৃহৎ আকৃতির একটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি 2টি নিউক্লিয়াসের সমন্বয়ে এটা গঠিত হয়, এটাকে বলা হয় ডেফিনিট নিউক্লিয়াস বা পোলার নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াসও বলা হয়। তাহলে এই হচ্ছে এমব্রায়ো স্যাকের গঠন, আশা করি বোঝা গেছে। তাহলে এমব্রায়ো স্যাকের গঠনের পরে আমরা দেখব যে ডিম্বকের গঠন দেখলাম, ডিম্বক কত রকমের হয়ে থাকে না। ডিম্বকের মুখটা যদি ওপরের দিকে থাকে, ঊর্ধ্বমুখ যদি থাকে, এইভাবে উপরের দিকে থাকে, তখন তাকে বলা হবে অবশ্যই অর্থোট্রপাস ওভিউল। তারপরে অ্যানাট্রপাস মানে ঠিক উল্টো, নিচের দিকে যদি থাকে, এরকম ডিম্বকের মুখটা যদি এইভাবে নিচের দিকে থাকে, তাকে বলা হচ্ছে অ্যানাট্রপাস। 3 নম্বর হচ্ছে অ্যাম্ফিট্রপাস। কি না, এক্ষেত্রে ডিম্বকটি ডিম্বক বৃন্তের সঙ্গে লম্বভাবে অবস্থান করে। এই যে 3 নম্বর হচ্ছে অ্যাম্ফিট্রপাস, লম্বভাবে। এটা হচ্ছে ডিম্বক মূল এবং এই অংশে ডিম্বক বৃন্ত এবং এর সঙ্গে এরকমভাবে অবস্থান করে, অর্থাৎ প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করছে, তখন তাকে বলা হচ্ছে অ্যাম্ফিট্রপাস। যেরকম আফিমের ক্ষেত্রে পার্শ্বমুখ বা অ্যাম্ফিট্রপাস। 4 নম্বর হচ্ছে বক্রমুখী বা ক্যাম্পাইলোট্রপাস। দেখো এটা, এই যে ডিম্বক বৃন্ত রয়েছে তার সঙ্গে একটু এরকম বক্রভাবে রয়েছে, তাই বক্রমুখী বা ক্যাম্পাইলোট্রপাস। উদাহরণটা ভীষণ ইম্পর্টেন্ট, সরিষা বা ব্রাসিকা নেপাস, কালকাসুন্দা বা ক্যাসিয়া সফেরা, সরি ক্যাসিয়া তোমার ওসিডেন্টালিস, এগুলো হচ্ছে ক্যাম্পাইলোট্রপাসের উদাহরণ। নেক্সট চলে আসো অর্ধ অধমুখ, অর্থাৎ পুরোপুরি অধমুখ নয়, অর্ধেকটা অধমুখ রয়েছে, এটা এরকম নাম রয়েছে হেমি অ্যানাট্রপাস, ছোট কুট বা পিঙ্ক। তারপরে সিরসিনোট্রপাসের উদাহরণ হচ্ছে ক্যাকটাস। সিরসিনোট্রপাস কি, এক্ষেত্রে
অতি দীর্ঘ ডিম্বক নাভি, অর্থাৎ হাইলামটা বা ডিম্বক নাভিটা অনেকটা দীর্ঘ হবে, তখন তাকে বলা হচ্ছে সিনোট্রপাস। জাস্ট এক্সাম্পলগুলো পড়বে ভালো করে। এরপরে চলে আসো, নিষেকের আগে ডিম্বকের ভেতরে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রি ফার্টিলাইজেশন চেঞ্জেস ইন দ্য ওভিউল, ওভিউলের মধ্যে বা ডিম্বকের মধ্যে ফার্টিলাইজেশন, অর্থাৎ নিষেক অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের আগে কিছু পরিবর্তনগুলো ঘটে, সেই পরিবর্তনগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। প্রথমে চলে আসো স্ত্রীরেণু মাতৃকোষের গঠন এবং পরিস্ফুটন। স্ত্রীরেণু মাতৃকোষ মানে হচ্ছে কি না মেগাস্পোর মাদার সেল। এবার মেগাস্পোর মাদার সেল থেকে পরবর্তীকালে মিওসিস ঘটবে এবং মেগাস্পোর তৈরি হবে। প্রথমে চলে আসি স্ত্রীরেণু মাতৃকোষ কিভাবে সৃষ্টি হচ্ছে। না ডিম্বকটি বা ওভিউলটি এপিডার্মাল এবং কিছু হাইপোডার্মাল কোষ দ্বারা গঠিত হয় এবং পরিস্ফুরণের পরবর্তী পর্যায়ে ডিম্বকের মধ্যে ভ্রূণপোষক কলা বা গোড়ার দিকে থেকে একটি বা দুটি ডিম্বত্বক তৈরি হয়, যেগুলো ভ্রূণপোষককে আবৃত করে রাখে। দুটি ডিম্বত্বকের ক্ষেত্রে সাধারণত ভিতরের ডিম্বত্বকটি বাইরের ডিম্বত্বকের থেকে আগে গঠিত হয়। অর্থাৎ কি বলতে চাইছে যে দুটো ডিম্বত্বক সাধারণত গঠিত হয়। একটি ডিম্বত্বক, এটা হচ্ছে আউটার ইনটিগুমেন্ট বলা হবে এইটাকে, এটা ভেতরে আরেকটি ইনটিগুমেন্ট থাকে, তাকে বলা হবে ইনার ইনটিগুমেন্ট। এই ইনটিগুমেন্টটাকে বলা হচ্ছে ইনার ইনটিগুমেন্ট। এরকম দুটো ইনটিগুমেন্ট গঠিত হয়। ভিতরের ডিম্বত্বকটি বাইরের ডিম্বত্বক থেকে আগে গঠিত হয়, অর্থাৎ এই যে ডিম্বত্বকটা যেটাকে বলা হয় ইনার ইনটিগুমেন্ট, ইনার ইনটিগুমেন্ট, এটা আগে গঠিত হয়, পরে আউটারটা গঠিত হয়। এবং এর ভেতরে কি থাকবে না এর ভেতরে থাকবে এরকম নিউসেলাস টিস্যুগুলো। এর ভেতরে নিউসেলাস বা ভ্রূণপোষক কলাগুলো অবস্থান করে এবং এই ভ্রূণপোষক কলার মধ্যেই অবস্থান করছে কি এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী, এবং যেটি 8টি নিউক্লিয়াস এবং 7টি কোষের সমন্বয়ে গঠিত হয়ে থাকে এবং নিচের দিকে অবশ্যই একটা বৃত্ত সদৃশ অংশটা থাকে। দেখো ডিম্বকের ভ্রূণপোষক কলার মধ্যে অধত্বকের যে কোনো একটি কোষ ঘন সাইটোপ্লাজম এবং বড় আকার ধারণ করে দিয়ে আর্কিস্পোরিয়াল কোষে পরিণত হয়। ঠিক আগের ক্লাসে যেরকম আমি আলোচনা করেছিলাম মাইক্রোস্পোরোজেনেসিস, সেখানে আর্কিস্পোরিয়াল কোষ, সেই কোষ বিভাজিত হয়ে ভেতরের দিকে প্রাইমারি স্পোরোজেনাস সেল এবং বাইরের দিকে প্রাইমারি প্যারাইটাল সেল তৈরি করেছিল বিভাজিত হয়ে। এখানেও ঠিক একই রকম আর্কিস্পোরিয়াল কোষ গঠিত হলো এবং এই আর্কিস্পোরিয়াল কোষটি আড়াআড়িভাবে বিভাজিত হয়ে প্রাথমিক রেণুধর কলা বা প্রাইমারি স্পোরোজেনাস সেল এবং বাইরের দিকে প্রান্তীয় কোষ বা প্রাইমারি প্যারাইটাল কোষ তৈরি করে। তার মানে একদম চলে আসো, প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষ, এই আর্কিস্পোরিয়াল কোষ যেটা বিভাজিত হবে, বিভাজিত হয়ে দুটো কোষে পরিণত হবে। কি সেই কোষগুলো দুটো না একদম ভেতরের দিকে একটা কোষ, সেটা হচ্ছে প্রাথমিক রেণুধর কলা বা স্পোরোজেনাস সেল। প্রাথমিক রেণুধর কলা, রেণুধর কলা এবং বাইরের দিকে প্রাথমিক প্রান্তীয় কোষ, প্রান্তীয় কোষ তৈরি করলো। অর্থাৎ একটা আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হলো, ভেতরের দিকে প্রাইমারি স্পোরোজেনাস সেল আর বাইরের দিকে প্রাইমারি প্যারাইটাল সেল তৈরি করে। এবারে এটা যখন তৈরি হচ্ছে তখন এইভাবে উৎপন্ন প্রাথমিক রেণুধর কলা কোষটি স্ত্রীরেণু মাতৃকোষ হিসাবে কাজ করে এবং এই যে কোষটি রয়েছে অর্থাৎ প্রাথমিক রেণুধর কলা, এটা পরবর্তীকালে মেগাস্পোর মাদার সেল বা স্ত্রী রেণু মাতৃকোষে পরিণত হয়। স্ত্রী রেণু মাতৃকোষে পরিণত হচ্ছে কোনটা না প্রাথমিক রেণুধর কলা। আর প্রাথমিক প্রান্তীয় কোষ যেটা রয়েছে সেটা কিন্তু
প্রাচীর লেয়ার তৈরি করে, প্রাথমিক প্রান্তীয় কোষ এটা হচ্ছে বিভিন্ন ধরনের কি তৈরি করছে না প্রাচীর, অর্থাৎ আউটার ইন্টিগুমেন্ট, ইনার ইন্টিগুমেন্ট, নিউসেলাস এইগুলো তৈরি করছে, অর্থাৎ প্রাচীর তৈরি করছে। প্রাইমারি প্রান্তীয় কোষগুলো কি করে না প্রাচীর তৈরি করে। এরপরে চলে আসি আমরা, কি হয় না এই যে কোনো ক্ষেত্রে আর্কিস্পোরিয়াল কোষটি বিভাজিত না হয়ে সরাসরি স্ত্রীরেণু হিসাবেও কাজ করতে পারে। এরপরে কিভাবে গঠিত হচ্ছে স্ত্রীরেণু না স্ত্রীরেণু উৎপত্তি বা পরিস্ফুরণ বা মেগাস্পোরোজেনেসিসটা কিনা স্ত্রীরেণু মাতৃকোষটি ডিপ্লয়েড হয় মিওসিস বিভাজন প্রক্রিয়ায় চারটিতে পরিণত হয়। তাহলে যে স্ত্রীরেণু মাতৃকোষটি উৎপন্ন হলো এখানে, এটা অবশ্যই একটা ডিপ্লয়েড কোষ। এ মিওসিস কোষ বিভাজন করবে, দিয়ে চারটি কোষ উৎপন্ন করবে, এবং যে চারটি কোষ উৎপন্ন করছে সেটা অবশ্যই মিওসিস হচ্ছে মানে হ্যাপ্লয়েড হবে। হ্যাপ্লয়েড চারটি কোষ, 1 2 3 4, চারটি কোষ তৈরি করছে। যে চারটি হ্যাপ্লয়েড কোষ তৈরি করে সেগুলোই হচ্ছে স্ত্রীরেণু বা মেগাস্পোর। তার মানে যেগুলো তৈরি হলো এই চারটি, এগুলো হচ্ছে মেগাস্পোর বা স্ত্রীরেণু, মেগাস্পোর বা স্ত্রীরেণু তৈরি হলো। এবারে যে মেগাস্পোরটা তৈরি হচ্ছে সেটা কিন্তু চারটি একত্রে রেখাকারে থাকে। কিভাবে থাকে রেখাকারে? এইভাবে 1 2 3 4, চারটি এভাবে হ্যাপ্লয়েড স্ত্রীরেণু কিন্তু রেখা আকারে অবস্থান করছে, এবং এই চারটি যে রেখাকারে অবস্থান করছে একে বলা হচ্ছে স্ত্রীরেণু চতুষ্টয় বা লিনার টেট্রাড। এইভাবে তৈরি চারটি স্ত্রীরেণুর মধ্যে ডিম্বক মূলের প্রান্তে, চালাজার প্রান্তে অবস্থিত স্ত্রীরেণুটি কার্যকারী ভূমিকা নেয়, এবং ডিম্বক রন্ধ্রের মধ্যে ডিম্বক রন্ধ্রের দিকে তিনটি নষ্ট হয়ে যায়। অর্থাৎ আমরা যদি একটু সেই ভ্রূণস্থলীর গঠনটা দেখি, সেই ভ্রূণস্থলীর মধ্যে এখানে কিন্তু তার মানে কি হলো চারটা, 1 2 3 4টা তৈরি হলো। ঠিক চালাজা প্রান্তের দিকে যেটা রয়েছে এটা হচ্ছে চালাজা প্রান্ত বা ডিম্বক মূলের দিকে, এই দিকেরটা কার্যকারী হয়, বাকি ওপরের দিকে যে তিনটা থাকে এই তিনটা কিন্তু ডিজেনারেট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। দিয়ে কি হয় না এই কার্যকারী স্ত্রীরেণুটি ধীরে ধীরে স্ত্রীলিঙ্গধর বা ফিমেল গ্যামেটোফাইট বা ভ্রূণস্থলীতে পরিণত হয়। মানে এই যেটা সক্রিয় থাকলো চালাজা প্রান্তের দিকে, এটা পরবর্তীকালে বিভাজিত হবে, অবশ্যই মাইটোসিস করবে। মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কি করবে না মোট 8টি নিউক্লিয়াস তৈরি করবে এবং 7টি কোষ তৈরি করবে, 7টি সেল এবং 8টি নিউক্লিয়াস তৈরি করে। এইভাবে 8টি যে নিউক্লিয়াস রয়েছে তার মধ্যে একটি বৃহদাকার নিউক্লিয়াস থাকে, যাকে বলা হচ্ছে কি না ডিম্বাণু, অর্থাৎ স্ত্রী গ্যামেট বা মেগা গ্যামেট বলা হয়, এবং এইভাবে স্ত্রীলিঙ্গধর উৎপত্তি হয় যাকে বলা হয় মেগা স্পোরোজেনেসিস, এবং সেখান থেকে পরবর্তীকালে মেগা গ্যামেটোজেনেসিস। তার মানে নেক্সট চলে আসছে মেগা গ্যামেটোজেনেসিস কি না যে স্ত্রীরেণু লিঙ্গধরের প্রথম কোষ, তারপরে এটা পরবর্তীকালে ট্যাপেটাম বা ভ্রূণপোষক দ্বারা যে পুষ্টি উপাদান ক্ষরিত হয় সেই পুষ্টি উপাদান সংগ্রহ করে আয়তনে বৃদ্ধি পেয়ে স্ত্রীলিঙ্গধর বা ফিমেল গ্যামেটোফাইটে পরিণত হয় বা এমব্রায়ো শাকে পরিণত হয়। এবং এই এমব্রায়ো শাকের মধ্যে যেটা বলছিলাম যে 8টি নিউক্লিয়াস থাকে, একটি ডিম্বাণু, 2টি সহকারী কোষ, 2টি নিউক্লিয়াস বিশিষ্ট ডিপ্লয়েড নির্মিত নিউক্লিয়াস এবং 3টি অ্যান্টিপোডাল সেল। এইভাবে 8টি নিউক্লিয়াস এবং 7টি কোষ বিশিষ্ট এমব্রায়ো শাক তৈরি হচ্ছে। এইভাবে এমব্রায়ো শাক তৈরি হয়। ফুলের কাজ কি? ফুল বা পুষ্প হলো পরিবর্তিত বিটপ, অবশ্যই প্রজননে বা যৌন জননে অংশগ্রহণ করে। ফুলের যে বৃতি রয়েছে সেটা সবুজ রঙের হয়, সালোক সংশ্লেষ করতে পারে, দলমণ্ডল বিভিন্ন পতঙ্গকে আকৃষ্ট করে। ফুলের গন্ধ ও শর্করা সমৃদ্ধ মকরন্দ পরাগযোগে সহায়তা করে। এছাড়াও ফুলের নিষিক্ত গর্ভাশয়টি পরবর্তীকালে ফলে পরিণত হয়, তারপরে ডিম্বকটি বীজে পরিণত হয়। কিছু কিছু ক্ষেত্রে ফুলের বৃতি যেরকম চালতার ক্ষেত্রে বা আপেলের ক্ষেত্রে পুষ্পাক্ষ ফলে পরিণত হয়। এগুলো হচ্ছে কতগুলো ফুলের কাজ। নেক্সট হচ্ছে মাইক্রো গ্যামেটোজেনেসিস এবং মেগা গ্যামেটোজেনেসিসের মধ্যে পার্থক্য। গ্যামেটোজেনেসিস না স্পোরোজেনেসিসের মধ্যে পার্থক্য আমাদের পড়তে হবে। স্পোরোজেনেসিস কি না মাইক্রোস্পোরোজেনেসিস মানে কিভাবে পরাগরেণু উৎপন্ন হচ্ছে পরাগরেণু মাতৃকোষ থেকে,
আর মেগাস্পোরোজেনেসিস হচ্ছে কিভাবে মেগাস্পোর উৎপন্ন হচ্ছে। মাইক্রোস্পোরোজেনেসিসের টেট্রাড মধ্যস্থ মাইক্রোস্পোরগুলি টেট্রাহেড্রাল অবস্থানে সজ্জিত থাকে, কিন্তু মেগাস্পোরোজেনেসিসের ক্ষেত্রে একটু আগেই বললাম যে এরকম রেখাকারে 4টি অবস্থান করে। মাইক্রোস্পোরোজেনেসিস প্রক্রিয়ায় রেণু চতুষ্টয়ের 4টি রেণুই কার্যকর হয়, কিন্তু মেগাস্পোরোজেনেসিসে 4টির মধ্যে মাইক্রোপাইলের দিকে যে 3টা থাকে সেটা কিন্তু ডিজেনারেট বা নষ্ট হয়ে যাচ্ছে, একটি কার্যকরী হয়। আর মাইক্রোস্পোরোজেনেসিস মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে ঘটে, মেগাস্পোরোজেনেসিস মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে ঘটে। আর মাইক্রোস্পোরোজেনেসিস প্রক্রিয়াটা তোমার মাইক্রোস্পোরোজেনেসিসের মধ্যে অসংখ্য রেণু মাতৃকোষ থাকে, যেখান থেকে রেণু উৎপন্ন হয় মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে। আর মেগাস্পোরোজেনেসিসে এটি মেগাস্পোরাঞ্জিয়ামে সাধারণত একটি মাত্র রেণু মাতৃকোষ থাকে, যেখান থেকে উৎপন্ন হচ্ছে না রেণু উৎপন্ন হচ্ছে, স্ত্রী রেণু উৎপন্ন হচ্ছে। নেক্সট চলে আসো পরাগযোগ বা পরাগায়ন কি বা পলিনেশন কি। যে প্রক্রিয়ায় ফুলের পরাগধানী থেকে পরাগরেণু যে উৎপন্ন হয় সেটা একই ফুলের হতে পারে বা একই প্রজাতির অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তখন তাকে বলা হচ্ছে পরাগায়ন। অর্থাৎ কি বললাম, যে কোনো একটা ফুলের পরাগধানী থেকে ফুলের কি হয়, পরাগধানী থেকে গর্ভমুণ্ডে স্থানান্তরিত, এটা হচ্ছে গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ডে রেণুগুলো স্থানান্তরিত হয় কোথা থেকে না পরাগধানী। যে পরাগধানী রয়েছে, পরাগধানী থেকে যে রেণুগুলো উৎপন্ন হয় সেটা যে প্রক্রিয়া স্থানান্তরিত হয় গর্ভমুণ্ডে তাকে বলা হচ্ছে পলিনেশন। পলিনেশন দু রকমের হয় অবশ্যই, সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন। এখানে একটা সুন্দর ডায়াগ্রাম দেওয়া আছে, ছবি দেওয়া আছে, দেখো। ইতর পরাগযোগ কি, মানে দুটো ভিন্ন উদ্ভিদ, এই একটি উদ্ভিদ থেকে পরাগরেণু গিয়ে অন্য একটা উদ্ভিদের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তখন তাকে বলা হচ্ছে ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ। আবার অনেক ক্ষেত্রে হয় একই উদ্ভিদে দুটো ফুল, যেরকম এই ফুলটা এবং এই ফুলটা, এটা হচ্ছে একই উদ্ভিদের ফুল, একটা ফুল থেকে পরাগরেণু গিয়ে আরেকটি ফুলে স্থানান্তরিত হয়, তখন তাকে বলা হচ্ছে গেইটেনোগ্যামি। আর ইতর পরাগযোগ তো বুঝতেই পারছো, দুটি ভিন্নধর্মী ফুলে, একটা ফুল থেকে পরাগরেণু আর একটা ফুলে যাবে, তখন তাকে বলা হচ্ছে ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন। এবারে এই যে স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন দু রকমের হয়, অটোগ্যামি এবং গেইটেনোগ্যামি। অটোগ্যামি কি না, উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে সাধারণত যে ফুলের মানে পরাগধানী থেকে পরাগরেণুটা উৎপন্ন হচ্ছে ওই ফুলেরই গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে। একই ফুলের মধ্যে ঘটলে তখন তাকে বলা হচ্ছে অটোগ্যামি। গেইটেনোগ্যামি মানে কি না, একই উদ্ভিদে দুটো ভিন্ন ফুলের মধ্যে, মানে এই যে আমরা ডায়াগ্রামটা দেখলাম এক্ষুনি, যে একই উদ্ভিদে দুটো ফুলের মধ্যে, মানে এই ক্ষেত্রে এই যে এই উদ্ভিদ থেকে এই উদ্ভিদে ওই একই উদ্ভিদে ভিন্ন ফুলে, তখন তাকে বলা হচ্ছে গেইটেনোগ্যামি। নেক্সট চলে আসো ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ মানে জেনোগ্যামি বলা হয়। ইতর পরাগযোগ কিভাবে সম্পন্ন হয় না, বিভিন্ন বাহকের ক্ষেত্রে তোমার বাহকের প্রয়োজনীয়তা পড়ে। বাহক হতে পারে কোনো অজীবজ বাহক, যেরকম বায়ু হতে পারে, জল হতে পারে ইত্যাদি। আর সজীব বাহক যদি হয় তাহলে পতঙ্গ হতে পারে, বাদুড়, শামুক, পক্ষী, ইভেন মানুষ পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে ইতর পরাগযোগের বাহক। প্রথমে চলে আসো সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ কিনা, যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে, একই ফুলে হতে পারে বা একই উদ্ভিদে দুটো ভিন্ন ফুলের মধ্যে যখন ঘটে তখন তাকে বলা হচ্ছে সেলফ পলিনেশন। যেরকম শিম গাছের ক্ষেত্রে হয়, টমেটো গাছের ক্ষেত্রে হয়, মিরাবিলিস মানে সন্ধ্যা মালতী গাছের ক্ষেত্রে হয়ে থাকে। ইতর পরাগযোগের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, স্বপরাগযোগের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে দেখো। ফুলের পরাগধানী এবং গর্ভমুণ্ড অবশ্যই একই সঙ্গে পরিণতি লাভ করতে হবে, না হলে সম্ভব হবে না। সেকেন্ড হচ্ছে একই ফুলে অথবা একই উদ্ভিদে দুটি ভিন্নধর্মী ফুলের মধ্যে এটা সম্পন্ন হবে। এই ধরনের ক্ষেত্রে পরাগ রেণুর অপচয় ঘটে না, কারণ একই ফুলের মধ্যে যেহেতু হয়ে থাকে সাধারণত। নেক্সট হচ্ছে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি হয় না, যেহেতু ক্রস পলিনেশন ঘটছে না, ভিন্নধর্মী উদ্ভিদের মধ্যে পরাগায়ন ঘটছে না, তাই সেক্ষেত্রে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হবে না। নতুন বৈশিষ্ট্য সৃষ্টি না হলে অপত্যের গুণগত মান কমে যাবে, অভিযোজন ক্ষমতা কমে যাবে। আর একটা সুবিধাও রয়েছে, বাহকের প্রয়োজন হয় না। উদাহরণ হচ্ছে ভাগ হচ্ছে দু রকমের, অটোগ্যামি, গেইটেনোগ্যামি। অটোগ্যামিতে বললাম একই ফুলের মধ্যে হবে, একই সঙ্গে পরিণতি লাভ করতে হবে। উদাহরণ হচ্ছে নয়নতারা বা ক্যাথারান্থাস,
সন্ধ্যামালতী বা মিরাবিলিস এদের ক্ষেত্রে কিন্তু কি লক্ষ্য করা যায়, হোমোগ্যামি বা সমপরিণতি, মানে অটোগ্যামির একটা ভাগ। হোমোগ্যামি মানে একই সঙ্গে পরিণতি লাভ করতে হবে, তা না হলে পরাগ সংযোগ ঘটে না। যেরকম জবা ফুলের ক্ষেত্রে পুংকেশর এবং গর্ভকেশর একই সঙ্গে পরাগ মানে পরিণতি লাভ করে না, ফলে সেক্ষেত্রে ফল গঠিত হয় না, বীজ গঠিত হয় না, কারণ নিষেক সম্পন্ন হতে পারে না। আচ্ছা, হোমোগ্যামিতে গেলাম। এবারে দেখলাম কি না ক্লিস্টোগ্যামি। ক্লিস্টোগ্যামি মানে অবশ্যই ফুলটা যদি বদ্ধ অবস্থায় থাকাকালীন ওই পরাগরেণুটা গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তার মানে এই ক্ষেত্রে অবশ্যই বুঝতেই পারছো এগুলো প্রত্যেকটাই ক্ষেত্রে উভলিঙ্গ ফুল হতে হবে, তখন তাকে বলা হচ্ছে ক্লিস্টোগ্যামি। যেরকম দোপাটি, তারপরে অক্সালিস, কানসিরা বা কমেরিনা এই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে কি লক্ষ্য করা যায় না ক্লিস্টোগ্যামি লক্ষ্য করা যায়। এছাড়া অনেক ক্ষেত্রে না কুঁড়ি অবস্থায় থাকাকালীন ফুলের পরাগ সংযোগ ঘটে যায়, অনেকটা অ্যাডভান্স হয়ে থাকে, এরকম বলা হয় বার্ড পলিনেশন বা কুঁড়ি পরাগযোগ। এরপরে চলে আসো, দেখবো আমরা গেইটেনোগ্যামি। গেইটেনো মানে কি একই রকম পরাগযোগ একই গাছের দুটো ভিন্ন ফুলের মধ্যে ঘটে, যেরকম কলা গাছের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, একই গাছে দুটো ভিন্ন ফুলের মধ্যে পরাগ সংযোগ ঘটলো, তখন তাকে বলা হচ্ছে গেইটেনোগ্যামি। আচ্ছা, এখানে পার্থক্যগুলো আছে, কি কি পার্থক্য, একটা হচ্ছে ক্যামোগ্যামাস ফুল আর ক্লিস্টোগ্যামাস, অর্থাৎ মুক্ত অবস্থায় থাকাকালীন যখন পরাগ সংযোগ ঘটছে তখন তাকে বলা হচ্ছে ক্যামোগ্যামাস ফুল, যদি বদ্ধ অবস্থায় থাকাকালীন পরাগ সংযোগ ঘটে তখন তাকে বলা হচ্ছে ক্লিস্টোগ্যামাস ফুল। এরপরে দেখো গেইটেনোগ্যামি এবং জেনোগ্যামির মধ্যে একটু ডিফারেন্স দেওয়া আছে। গেইটেনোগ্যামি মানে বুঝতেই পারছো একই ফুলে দুটো, একই উদ্ভিদে দুটো ভিন্ন ফুলের মধ্যে হবে। জেনোগ্যামি হচ্ছে একই প্রজাতির দুটো ভিন্ন ধর্মী উদ্ভিদের ভিন্ন ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগ সংযোগ ঘটছে তখন তাকে বলা যায় জেনোগ্যামি। গেইটেনোগ্যামির ক্ষেত্রে ফুলগুলি জিনগতভাবে সদৃশ্য হয়, আর জেনোগ্যামির ক্ষেত্রে জিনগতভাবে বিসদৃশ্য হয়ে থাকে। আর গেইটেনোগ্যামি এক প্রকার স্বপরাগযোগ, জেনোগ্যামি হচ্ছে ইতর পরাগযোগ। নেক্সট চলে আসো স্বপরাগযোগের সুবিধা কি না, স্বপরাগযোগের ক্ষেত্রে প্রজাতির বিশুদ্ধতা অবশ্যই বজায় থাকে, জনিত্রীর বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়, সংকরায়ন পরীক্ষায় যখন পিওর লাইন বজায় রাখার প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই স্বপরাগযোগ ঘটানো হয়। এইরকম পরাগযোগের জন্য অন্য প্রজাতির উদ্ভিদ বা ফুলের কোনো প্রয়োজন হয় না, একই প্রজাতির মধ্যে এটা সম্পন্ন হয় বা একই ফুলের মধ্যেও সম্পন্ন হয়। এই প্রকার পরাগযোগে অধিক সংখ্যক পরাগরেণুর প্রয়োজন হয় না, অল্প সংখ্যক পরাগরেণুর মধ্যেই এটা কিন্তু সম্পন্ন হতে পারে, কোনো বাহকের প্রয়োজন হয় না, সব থেকে অ্যাডভান্টেজ এটাই। আর উজ্জ্বল বর্ণ বা মকরন্দ গ্রন্থির উপস্থিতির কোনো দরকারই নেই, কারণ এখানে বাহককে আকর্ষণ করার কোনো প্রয়োজন হয় না, একই ফুলে ঘটে, ফলে সফলতার পরিমাণ অনেক বেশি হয়। তবে অসুবিধা তো অবশ্যই রয়েছে, সুবিধা যেরকম রয়েছে, অসুবিধা কি না নতুন বৈশিষ্ট্যের উদ্ভিদ সৃষ্টি হয় না, স্বপরাগযোগে উৎপন্ন অপত্যগুলি দুর্বল প্রকৃতির হয়, নতুন বংশধরের অভিযোজন ক্ষমতা লোপ পায়, বীজের অঙ্কুরোধ ক্ষমতা হ্রাস পায়, এই সমস্ত অসুবিধাগুলো রয়েছে। ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন কিনা যখন কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, অর্থাৎ একটি প্রজাতির আরেকটি উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে, তখন তাকে বলা হয় ক্রস পলিনেশন। যেরকম তালের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, পেঁপের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবারে ইতর পরাগযোগকে জেনোগ্যামি বলা হয়, একই প্রজাতির দুটি ভিন্ন গাছে দুটি ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগযোগ ঘটে তখন তাকে বলা হচ্ছে জেনোগ্যামি, মানে একই প্রজাতির দুটো ভিন্ন উদ্ভিদের মধ্যে ঘটবে, দুটো ভিন্নধর্মী পেঁপে গাছের মধ্যে হলো বা দুটো ভিন্নধর্মী তাল গাছের মধ্যে হলো, তখন তাকে বলা হচ্ছে জেনোগ্যামি। তো এক্ষেত্রে এজেন্টের প্রয়োজন হয়, বাহকের প্রয়োজন হয় পরাগরেণুটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য। সেটা দু রকমের হতে পারে, অ্যাবায়োটিক বা অজীবজ, আরেকটা হচ্ছে বায়োটিক বা জীবজ। অজীবজাত বা অজীবজ এজেন্টগুলো হচ্ছে বায়ু আর জল, আর জীবজের মধ্যে রয়েছে পতঙ্গ, পাখি, বাদুড়, শামুক, মানুষ, হাতি, বিভিন্ন রকম। বায়ুর মাধ্যমে পরাগ সংযোগ ঘটলে তখন তাকে বলা হয় অ্যানিমোফিলি, জলের মাধ্যমে হলে হাইড্রোফিলি, পতঙ্গের মাধ্যমে হলে অ্যান্টোমোফিলি, পক্ষীর মাধ্যমে অর্নিথোফিলি, বাদুড়ের মাধ্যমে হলে কাইরোপটেরোফিলি, শামুকের মাধ্যমে হলে মেলাকোফিলি। এই হচ্ছে কতগুলো বাহক এবং তার নাম।
বায়ুপরাগী ফুলগুলোর উদাহরণ হচ্ছে ধান, অরাইজা স্যাটিভা, গম, ট্রেটিকাম অ্যাস্টিভাম, ভুট্টা, ইক্ষু, নারকেল, জোয়ার, এই সমস্ত। জলপরাগীর ক্ষেত্রে হচ্ছে ভ্যালিসিনারিয়া বা পাতা শ্যাওলা, পাতা ঝাঁঝি, এছাড়া সেরাটোফাইলাম, এগুলো হচ্ছে জলপরাগী। নেক্সট চলে আসো পতঙ্গ পরাগীর মধ্যে রয়েছে লিচু, আম, রজনীগন্ধা, আকন্দ, হাসনুহানা, রাসনা। পক্ষী পরাগীর মধ্যে রয়েছে কি না মাদার, পলাশ, শিমুল। শামুক পরাগীর মধ্যে কচু বা কলোকাসিয়া স্কুলেন্টা এবং মানকচু, ওল। আর বাদুর পরাগীর ক্ষেত্রে হচ্ছে কদম। এই কতগুলো উদাহরণ ভালো করে মনে রাখবে। এবারে বিভিন্ন ফুল এবং তার বৈশিষ্ট্য। প্রথমে চলে আসো বায়ু পরাগী ফুল বা অ্যানিমোফিলাস যে ফ্লাওয়ার, তার বৈশিষ্ট্য। অবশ্যই বায়ু পরাগী মানে বুঝতেই পারছো এখানে কিন্তু পরাগরেণুগুলো অত্যন্ত সূক্ষ্ম হতে হবে যাতে বায়ুর মাধ্যমে পরিবাহিত হয়, তাহলে ফুল বর্ণহীন হয়, অনুজ্জ্বল হয়, গন্ধহীন হয়, কারণ এখানে পতঙ্গকে আকর্ষণ করার কোনো প্রয়োজনীয়তা নেই। বৃতি দলমণ্ড ক্ষুদ্র হয়, এমনকি অনুপস্থিত থাকতে পারে, কিন্তু পুষ্পবিন্যাসের সংখ্যা বেশি হয়। পুষ্পে মকরন্দ থাকে না, পতঙ্গের প্রয়োজনীয়তা নেই বলে মকরন্দ থাকে না। পুংকেশরের পুংদণ্ড লম্বা হয়, পরাগধানীও কিন্তু লম্বা হয়, কারণ কি বায়ুর মাধ্যমে ওই পরাগরেণুগুলো পরিবাহিত হয় বলে। ফুল একলিঙ্গ হলে পুং পুষ্পের সংখ্যা প্রতি গাছে তুলনামূলকভাবে বেশি হয়, আর উভলিঙ্গ হলে অবশ্যই সংখ্যা তোমার উভলিঙ্গ ফুলে অসংখ্য পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণু ক্ষুদ্র ক্ষুদ্র এবং শুষ্ক, হালকা হয়, মসৃণ হয়, অর্থাৎ পরাগরেণুগুলো খুব ছোট হয়, হালকা হয়, যাতে বায়ুর মাধ্যমে সহজে পরিবাহিত হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে পরাগরেণু বাতাসে ভেসে থাকার জন্য তাদের কি থাকে না উইন্ড থাকে বা পক্ষল থাকে। উদাহরণ হচ্ছে পাইনাসের ক্ষেত্রে এই পরাগরেণু ভেসে থাকার জন্য পক্ষল লক্ষ্য করা যায়। এই হচ্ছে কতগুলো অ্যানিমোফিলাস ফ্লাওয়ারের বৈশিষ্ট্য। এছাড়া আরও দুটো বৈশিষ্ট্য রয়েছে। বায়ুর মাধ্যমে বাহিত হয়, প্রচুর পরিমাণে অপচয় তো ডেফিনেটলি ঘটবে। গর্ভদণ্ড লম্বা হয়, গর্ভদণ্ড অনেক সময় শাখাযুক্তও হয়ে থাকে। উদাহরণটা ইম্পর্টেন্ট, ধান, এছাড়া পাইনাস ইত্যাদি। নেক্সট চলে আসো হাইড্রোফিলি বা জলপরাগী ফুল। এর বৈশিষ্ট্য কিনা ফুল অবশ্যই ক্ষুদ্র হয়, বর্ণহীন হবে, ফুলে গন্ধ বা মকরন্দ থাকে না। নেক্সট হচ্ছে কি বৃতি দলমণ্ডল, এমনকি পরাগরেণুও মোমযুক্ত এবং কিউটিনযুক্ত হয়, যাতে জলে সেটা আবৃত না থাকে। যে সমস্ত ফুল উদ্ভিদের পরাগযোগ জলের উপরিভাগে হয় তাদের পরাগরেণু হালকা হয়, অর্থাৎ কিছু কিছু ফুলের ক্ষেত্রে পরাগ সংযোগটা কিন্তু জলের উপরিভাগে হবে, তার মানে পরাগরেণু অবশ্যই হালকা হতে হবে। আর পরিণত পুংকেশর এবং গর্ভকেশর জলের উন্মুক্তভাবে থাকে, কারণ দলমণ্ডলগুলো ছোট হয়। আচ্ছা, এর আগের পয়েন্টটা যেটা উদাহরণটা দেখো, উদাহরণটা আছে জোস্টেরা নামক এক সামুদ্রিক প্রজাতির উদ্ভিদের পরাগরেণু কিন্তু লম্বা ফিতার ন্যায় হয়, যাতে জলে সহজে ভেসে পরিবাহিত হতে পারে এবং পরাগ সংযোগ করতে পারে। এই হচ্ছে জলপরাগী ফুলের কতগুলো বৈশিষ্ট্য। উদাহরণ তো জানো তোমরা, পাতা শ্যাওলা, পাতা ঝাঁঝি এবং সামুদ্রিক ঘাসের ক্ষেত্রে বা জস্টেরার ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়। নেক্সট একদম জুফিলি বা প্রাণী পরাগীর মধ্যে অ্যান্টেমোফিলি, কীট পতঙ্গের মাধ্যমে হলে অ্যান্টেমোফিলি। অর্নিথোফিলি হচ্ছে যদি অ্যান্থ্রোপোফিলি হচ্ছে মানুষের সাহায্যে হলে, অর্নিথোফিলি হচ্ছে পাখির সাহায্যে হলে, মিরমেকোফিলি হচ্ছে পিপিলিকার সাহায্যে হলে, তারপরে হচ্ছে ফ্যালেনোফিলি যেটা রেশম মথের সাহায্যে হলে, কাইরোপটেরোফিলি মানে হচ্ছে বাদুড়ের সাহায্যে, হাইমেনোপটেরোফিলি হচ্ছে মৌমাছির সাহায্যে পরাগযোগ, মেলাকোফিলি হচ্ছে শামুকের সাহায্যে পরাগযোগ, সাইকোফিলি হচ্ছে প্রজাপতির সাহায্যে, আর এলিফোফিলি অর্থাৎ হাতির সাহায্যে হলে তখন তাকে বলা হচ্ছে এলিফোফিলি। উদাহরণ হচ্ছে র্যাফলেসিয়া। এরপরে দেখো অ্যান্টেমোফিলি বা পতঙ্গ পরাগী ফুল। যে সমস্ত ফুলের পরাগযোগ পতঙ্গের মাধ্যমে ঘটে তাদেরকে পতঙ্গ পরাগী ফুল বলে। এর বৈশিষ্ট্যগুলো পড়তে হবে, কয়েকটা বৈশিষ্ট্য আমি দ্রুত বলছি। পতঙ্গকে আকৃষ্ট করার জন্য অবশ্যই দলমণ্ডল যেগুলো আছে উজ্জ্বল বর্ণের হবে এবং বর্ণময় হবে। এছাড়াও মুসান্ডার ক্ষেত্রে তাদের বৃত্তাংশগুলো উজ্জ্বল বর্ণের হয়। বাগান বিলাসের ক্ষেত্রে মঞ্জুরিপত্র উজ্জ্বল বর্ণের হয়ে থাকে। সর্বজয়ার ক্ষেত্রে ফুলের যে পেটালয়েডস রয়েছে সেই পেটালয়েডসগুলো উজ্জ্বল বর্ণের হয়ে থাকে। আবার যদি ফুল ছোট হয়, ছোট ফুলের ক্ষেত্রে কি হবে না অবশ্যই পুষ্প বিন্যাস সৃষ্টি করবে, ফুলগুলো একত্রিত হয়, যেরকম সূর্যমুখী। এগুলোই হচ্ছে এদের উদাহরণ।
এছাড়া আর কি রয়েছে না, দেখো জুঁই ফুলের ক্ষেত্রে উদ্বায়ী সুগন্ধি তেল জাতীয় পদার্থ থাকে যেগুলো পতঙ্গকে আকৃষ্ট করে। এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বে এবং উদাহরণগুলো মনে রাখবে। বায়ুপরাগী ফুল, পতঙ্গ পরাগী ফুল, এদের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে, পার্থক্যগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে। এছাড়া পক্ষী পরাগী ফুল, অবশ্যই পক্ষীর মাধ্যমে পরাগ সংযোগ ঘটবে। এগুলো ফুলগুলি বড় হয়, উজ্জ্বল বর্ণের হয়, সাধারণত সুগন্ধ থাকে না। এক্ষেত্রে কিন্তু গন্ধ থাকে না। কি থাকে না? মকরন্দ থাকে ফুলে। ফুলের পরাগধানীগুলি পক্ষীর খাদ্য হিসাবে গৃহীত হয়, এই জন্য তোমার পক্ষীরা আকৃষ্ট হয়। দলমণ্ডলের গঠন চোঙের মতো হয়ে থাকে সাধারণত, কারণ চঞ্চুর দ্বারা তারা তো এই খাদ্যগুলোকে গ্রহণ করে এবং মকরন্দ গ্রহণ করে, তাই দলমণ্ডল চোঙের আকৃতির হয়ে থাকে। উদাহরণ কী হবে? পলাশ, মাদার, এগুলো। এছাড়াও মেলাকোফিলি বা শামুক পরাগী, এদের ক্ষেত্রে আমি বলবো যে বৈশিষ্ট্যগুলি ভালো করে পড়তে হবে এবং সঙ্গে উদাহরণ তো পড়তে হবেই। বৈশিষ্ট্য কি না, শামুক পরাগী ফুলগুলি একটি ঘন সন্নিবিষ্ট মঞ্জুরি দণ্ড উৎপন্ন করে এবং এদের চমসা থাকে, যেন কচুর ক্ষেত্রে চমসা থাকে। উদাহরণ পড়বে কচু, মানকচু, ওল। বাদুড় পরাগী ফুলের উদাহরণ কি হবে? কদম, কলা, এই সমস্ত। তো আপাতত এইটুকুই থাক। পরের দিন ইতর পরাগযোগ এবং বহিঃপ্রজনন সংক্রান্ত যে সমস্ত কৌশলগুলো রয়েছে, সেই কৌশলগুলো কিন্তু পরের দিন থেকে আলোচনা করব। আজকে অনেকটাই রাত হলো। সারাদিন অফলাইন ক্লাসের পর অনলাইন ক্লাস করতে গেলে অবশ্যই একটু ক্লান্ত লাগে, দেখেই বুঝতে পারছো তোমরা। যাই হোক, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের কাছে হেল্পফুল হবে ভিডিওগুলো। থ্যাংক ইউ, গুড নাইট। আবার দেখা হবে পরের বুধবার। ভালো করে পড়াশোনা করো।